নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি দেখেন, দেখতেই পাচ্ছেন শুরুতেই গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে মার্কেট আস্তে আস্তে ভালোই পারফর্ম করে এবং 11টা থেকে প্রায় 3টে পর্যন্ত একটা কনসলিডেশন জোনে চলছিল এবং তারপর মার্কেট বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে একটা উপর দিকে বড় মুভ দেখিয়েছে। এই দেখতে পাচ্ছেন শেষের এই আধ ঘন্টাতেই প্রায় 0.22% জাম্প করেছে এবং আজকে বেশিরভাগ ইন্ডাইসেস কিন্তু ভালো পারফর্মই করেছে। দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 এটা 0.65% বেড়েছে, তারপর নিফটি ব্যাংক এটা 0.43% বেড়েছে, তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.47% বেড়ে গেছে এবং মিড ক্যাপ সিলেক্ট এটা আজকে 1.31% বেড়েছে। এরপর নিফটি 100, 200, 500 এইগুলোও দেখতে পাচ্ছেন প্রায় 0.50% এর কাছাকাছি বাড়া রয়েছে। তবে আজকের দিনে মার্কেটে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এরা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন মিড ক্যাপ 50 এটা প্রায় 1% এর কাছাকাছি বাড়া রয়েছে, মিড ক্যাপ 100 এটাও 0.95% বাড়া রয়েছে এবং যদি স্মল ক্যাপ দেখি, দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ 100 এটা 0.95% বেড়েছে। আর এইখানে যে একটা দেখতে পাচ্ছেন পড়েছে 4%, এটা হচ্ছে ইন্ডিয়ার ভলিটিলিটি ইন্ডেক্স, মানে ইন্ডিয়ার মার্কেট কতটা ভলিটাইল রয়েছে এটা সেটাকেই নির্দেশ করে, মানে ইন্ডিয়ান মার্কেটের যে ভলিটিলিটি সেটা অনেকটাই কমেছে। তারপর স্মল ক্যাপ 50 এটাও দেখতে পাচ্ছেন 0.95% বেড়েছে। মানে আপনার পোর্টফোলিওতে আজকে যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক থেকে থাকে তাহলে আজকের দিনে আপনি লার্জ ক্যাপ স্টকের থেকে ভালো রিটার্ন দেখতে পেয়েছেন। এবং আজকের দিনে যে নিফটি তার যে লো সেটা দেখতে পাচ্ছেন 25,088.45, আর এর আগের দিনের ক্লোজ কত ছিল 25,082, মানে আজকে একবারও এই লাল নিশানে কিন্তু যায়নি। এবং আজকের দিনের যে হাই সেটা দেখতে পাচ্ছেন 25,245.20। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের দিকে 25,100 এটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে যদি দেখেন তাহলে 25,250 এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। আর 25,300 এটা কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্স জোন, এইটাকে যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু মার্কেটের উপর দিকে যাওয়া খুবই চাপ হয়ে দাঁড়াবে। তবে এরকম ইন্ডাইসেস গুলো খুব বেশি না বাড়লেও আজকে কিন্তু স্টক স্পেসিফিক ভালো অ্যাকশন দেখা গেছে। এরপরে বিএসসি সেন্সেক্স এটাও দেখতে পাচ্ছেন 0.39% বেড়েছে এবং যদি নিফটি ব্যাংক দেখেন এটা দেখতে পাচ্ছেন 0.43% বেড়েছে। তো আজকের দিনে মার্কেট ভালো পারফর্ম করার পেছনে কোন কোন কারণগুলো কাজ করছে, প্রথমে যদি দেখেন ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল সেটা অ্যাডভান্স পর্যায়ে চলে এসেছে, মানে খুব তাড়াতাড়ি এই ইউএস এবং ইন্ডিয়া এদের মধ্যে একটা মিনি ট্রেড ডিল হতে পারে এবং ইন্ডিয়ার যে অফিসিয়ালরা তারা কিন্তু এই আমেরিকাতে চলেও গেছেন এই ট্রেড নিয়ে কথাবার্তার জন্য। এছাড়াও যদি দেখেন গতকাল যে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশনের ডেটা এসেছিল 2.1%, সেটা অনুমানের থেকে অনেকটা ভালো এসেছিল এবং তারই প্রভাব আজকে শেয়ার মার্কেটে দেখা গেছে। এবং টোটাল এনএসির মধ্যেও দেখতে পাচ্ছেন 3,015খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা 1968 এবং পড়া শেয়ারের সংখ্যা 961, মানে একটা পড়া শেয়ারের সামনে দুখানা শেয়ার কিন্তু বেড়েছে। তো নিফটি 50 এবং এনএসি নিয়ে যখন কথা হচ্ছেই তো আরো একটা কথা বলে দেওয়া দরকার। তো এর কিছুদিন আগেই বলেছিলাম এই যে এনএসি তাদের যে ইলেকট্রিসিটির ফিউচার্স বা ডেরিভেটিভস সেটা লঞ্চ করতে চলেছে। এটা কবেকার খবর দেখতে পাচ্ছেন, এই জুন মাসের 26 তারিখে। তো ফাইনালি এনএসি তাদের যে ইলেকট্রিসিটি ফিউচার্স বা ডেরিভেটিভস সেটা লঞ্চ করে দিয়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে ইলেকট্রিসিটি তার যে ডেরিভেটিভস সেটা এখানে মার্কেটে লিস্ট হয়ে গেছে এবং আপনি মার্কেটে এই যে ক্রুড অয়েল রয়েছে, তারপর যে ন্যাচারাল গ্যাস রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রিসিটি এর ডেরিভেটিভসেও কাজ করতে পারবেন। তো এটা একটা সাধারণ কথা ছিল যেটা আপনাদের বলে দিলাম। এরপরে সেক্টর স্পেসিফিক একটু আলোচনা করব। নিফটি অটো এটা দেখতে পাচ্ছেন 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এর পেছনে কি কি কারণ রয়েছে, প্রথমত যদি দেখেন এই যে ট্রেড ডিল সেটা প্রায় কাছাকাছি চলে এসেছে এবং যদি দেখেন আজকের দিনেই এই যে টেসলা ইন্ডিয়াতে তাদের যে শোরুম সেটা উদ্বোধন করে ফেলেছে। তো এই টেসলা উদ্বোধন করছে মানে তো প্রতিযোগিতা বাড়বে, তাহলে নিফটি অটো এটা কেন ভালো পারফর্ম করলো। দেখুন টেসলা যে এখন ইন্ডিয়াতে গাড়ি নিয়ে আসছে সেইগুলোর যে দাম সেগুলো কিন্তু প্রিমিয়াম থাকবে। টেসলা তাদের যে ওয়াই মডেলের গাড়িটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে তার যে বেস মডেল সেটারই মূল্য প্রায় 7 থেকে 61 লক্ষের মধ্যে এবং যদি দেখেন এদের যে টপ লেভেলের ভেরিয়েন্টটা রয়েছে সেটার যে মূল্য সেটা 70 লাখের কাছাকাছি। আর ইন্ডিয়াতে এই যে টাটা মোটরস, মাহিন্দ্রা এরা যে গাড়ি বিক্রি করে তার বেশিরভাগই কিন্তু ওই দামের থেকে অনেক নিচে রয়েছে, মানে এই সময় ইন্ডিয়ান মার্কেটে এই যে টেসলা তারা কম্পিটিশনে পেরে উঠবে না। তবে দেখুন এই যে টেসলা তারা কিন্তু এই ইন্ডিয়ান মার্কেট বুঝে পরে কিন্তু তাদের যে সস্তা দামের গাড়ি সেগুলোও লঞ্চ করে দেবে। তো বর্তমানে তো এখন এই যে গাড়ির দাম সেটা অত্যন্তই বেশি, তো সেই কারণের জন্যই ইন্ডিয়ান মার্কেটের যে গাড়ি তৈরির কোম্পানিগুলো রয়েছে তারা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে নিফটি এফএমসিজি
এটা 0.72% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.5%-এর কাছাকাছি বেড়েছে। নিফটি আইটি এটা দেখতে পাচ্ছেন 0.40% বেড়েছে। নিফটি মিডিয়া এটা 0.48% বেড়েছে। নিফটি মেটাল এটা 0.04% বেড়েছে। এবং ফার্মা সেক্টর আজকের দিনে অনেকটাই ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন ফার্মা এটা 1.61% বেড়েছে। পিএসইউ ব্যাংক এটা বেড়েছে 0.87% এবং প্রাইভেট ব্যাংক এটা 0.13% বেড়েছে। আর আজকের দিনে এই যে নিফটি আইটি 0.40% বেড়েছে, এটা কিন্তু আরো ভালো পারফর্ম করতে পারতো। শুধুমাত্র একটি কোম্পানির পতনের কারণেই আজকে নিফটি আইটি কিন্তু খুব বেশি বাড়তে পারেনি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইচসিএল টেকনোলজি এই নিফটি আইটির মধ্যে থাকা কোম্পানিটা আজকের দিনে 3.26% পড়েছে। এবং নিফটি আইটির মধ্যে যে 10টা কোম্পানি রয়েছে তাদের মধ্যে 8টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানি একদম সামান্য পড়েছে এবং সব থেকে বেশি পড়েছে এইচসিএল টেকনোলজি। তো এই এইচসিএল টেকনোলজি লিমিটেড এই শেয়ারটা কেন এত পড়লো, তো চলুন সেটা দেখে নিই। কোম্পানি গতকাল তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছিল। তো গতকাল তো ডিটেলসে আলোচনা করেছিলাম, আজকেও একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 28,057 কোটি টাকা, সেখান থেকে বেড়ে হয়েছে 30,349 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 30,246 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে সেলস সেটা বেড়েছে। তারপর কোম্পানির অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেড়েছে এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে কিন্তু পড়ে গেছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার পড়েছে। দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 4,259 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 4,309 কোটি। আর এই কোয়ার্টারে কত এসছে 3,844 কোটি। আর এই নেট প্রফিট তো পড়েইছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট তাদের যে ভবিষ্যতের আউটলুক সেটা নিয়েও কিন্তু নেগেটিভ মন্তব্য করেছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে কোম্পানিটা এরা বলেছে এদের যে এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ এসেছে তার পেছনে যে কারণ সেটা হচ্ছে এদের একটা ক্লায়েন্ট ব্যাংকরাপ্ট হয়ে গেছে। মানে এরা কিছু ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছিল, তো সেই ক্লায়েন্ট গুলোর কাছে আর পর্যাপ্ত পরিমাণে টাকা নেই তাদের যে সার্ভিস সেটার যে পেমেন্ট সেটা মেটানোর, এবং কোম্পানি তাদের যে গাইডেন্স সেটাও কিন্তু লো করে দিয়েছে। মানে কোম্পানি নিজে থেকেই বলে দিচ্ছে যে পরবর্তী কোয়ার্টার গুলোতে এদের যে রেজাল্ট সেটা আরো খারাপ আসতে পারে, কারণ কোম্পানি বলছে এদের যে অর্ডার বুক সেটা অত্যন্ত কমে গেছে। দেখতে পাচ্ছেন ডিলেজ ইন সাইনিং অফ নিউ ডিল, মানে নতুন করে অর্ডার এরা কিন্তু সেরকম পাচ্ছে না। এরপরে মার্কেটে কিছু শেয়ার আজকে ভালো পারফর্ম করেছে, কিছু শেয়ার খারাপও পারফর্ম করেছে, তো সেগুলো একটু দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন এই ফ্যাক বা ফার্টিলাইজার্স এন্ড কেমিক্যালস ট্রাভাঙ্কর লিমিটেড এটা দেখতে পাচ্ছেন প্রায় 7.5% বেড়েছে। তারপর যদি দেখেন রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার্স লিমিটেড বা আরসিএফ এটা 3%-এর উপরে বেড়েছে এবং পরাদীপ ফসফেট লিমিটেড এটা দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বেড়েছে। তো এই কোম্পানিগুলো কেন বেড়েছে দেখুন, এই প্রতিটা কোম্পানি এই যে ফার্টিলাইজার্স এই সেক্টরে কাজ করে থাকে। আর গতকালই টাটা গ্রুপের একটি কোম্পানি যেটা এই ফার্টিলাইজার সেক্টরে কাজ করে থাকে সেটা তাদের কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেটা সামনে রেখেছিল এবং কোম্পানিটার নামও দেখতে পাচ্ছেন এই র্যালিস ইন্ডিয়া লিমিটেড। তো অনেকেই জানেন না নামের সঙ্গে যেহেতু টাটা যুক্ত নেই, এটাও কিন্তু টাটা গ্রুপের একটা কোম্পানি। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্তই ভালো এসেছে। দেখতেই পাচ্ছেন কোম্পানিটা গতকাল যে রেজাল্ট পেশ করেছিল সেখানে ভালো রেজাল্ট আসার পরে আজকের দিনে এই শেয়ারটা প্রায় 9%-এর কাছাকাছি বেড়েছিল এবং আজকের দিনেই এই কোম্পানিটা নতুন যে অল টাইম হাই সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছে। তো কোম্পানির যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট সেটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল 783 কোটি, সেখান থেকে বের হয়েছে 957 কোটি। মানে ইয়ার অন ইয়ার এই যে সেলস সেটা তো বেড়েইছে। এবং যদি এর আগের কোয়ার্টারের তুলনায় দেখেন আগের কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল 430 কোটি, সেখান থেকে এই সেলস হয়েছে 957 কোটি, মানে প্রায় ডবলেরও বেশি হয়েছে। এবং যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি এইখানে দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে অপারেটিং প্রফিট সেটা ছিল 96 কোটি, সেখান থেকে বের হয়েছে 150 কোটি। আর এর আগের কোয়ার্টারে তো কোম্পানিটা মাইনাসে চলে গিয়েছিল, দেখতে পাচ্ছেন -20 কোটি। তো অপারেটিং প্রফিটও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার ভালো এসেছে। এবং যদি নেট প্রফিট দেখি এইখানে দেখতে পাচ্ছেন বড় জাম্প লক্ষ্য করা গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট সেটা ছিল 48 কোটি টাকা, সেটা প্রায় ডবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 95 কোটির এই নেট প্রফিট এবারে দেখিয়েছে এবং এর আগের কোয়ার্টারে তো মাইনাসে ছিল -32 কোটি। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো দিক থেকেই খুব ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখিয়েছে। তো এই কারণেই এই ফার্টিলাইজার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এবং এরই সঙ্গে সঙ্গে আরো একটা ফার্টিলাইজার সেক্টরে কাজ করা কোম্পানি দেখতে পাচ্ছেন এই দীপক ফার্টিলাইজার্স, এটাও আজকের দিনে 2%-এর উপরে বেড়েছে। তো এর পেছনে যে র্যালিস ইন্ডিয়া বেড়েছে সেটাও তো একটা ভূমিকা রাখছে। এছাড়াও যদি দেখেন কোম্পানিটা গতকাল একটা বড় অর্ডারও পেয়েছিল। কোম্পানিটা এই পেট্রোনেট এলএনজি এদের তরফ থেকে 1200 কোটি টাকার একটি বড় ধরনের অর্ডারও পেয়েছে। এর পরের কোম্পানি বন্ধন ব্যাংক লিমিটেড আজকের দিনে 3.25% বেড়েছে। তো এর বাড়ার পেছনে কি কারণ রয়েছে দেখুন, কিছু অ্যানালিস্ট
অ্যানালিস্ট এই স্টকটাকে শর্ট টার্মের জন্য একটা টার্গেট দিয়েছে। দেখতে পাচ্ছেন শুধু এই স্টকটাকে নয়, আরো কিছু স্টককে দিয়েছে, এই উনোমিন্ডা, ব্লুস্টার, তারপর শ্রীরাম ফাইন্যান্স, ডিএলএফ, বন্ধন ব্যাংক। তো এই লিস্টের মধ্যে থাকার কারণে এই স্টকটা আজকের দিনে বেড়েছে। আর এই যে রিপোর্ট সেটা দেখতে পাচ্ছেন আজকের দিনেই বেরিয়েছে, এই জুলাই 15 তারিখে। এরপরে একটি স্টক আজকে পুরো রোবাস্ট পারফরমেন্স দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ওয়ারে রিনিউয়েবল, এটা আজকের দিনে 15.5% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? দেখুন, এই কোম্পানিটা এখনো পর্যন্ত তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটাও পেশ করেনি। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা এই মুহূর্তে বড় কোনো অর্ডারও পায়নি, বা এদের যে বিজনেস আপডেট সেটাও কিন্তু সামনে আসেনি। তাহলে কোম্পানিটা বাড়লো কেন? দেখুন, কোম্পানিটা এই সপ্তাহের মধ্যেই তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করতে চলেছে। কোম্পানিটা এই জুলাই মাসের 17 তারিখে তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে রাখবে। আর কিছু কিছু কোম্পানিতে এই রেজাল্ট আসার আগেই এরকম বড় বড় মুভ দেখা যায়, কারণ আগেই বলেছি এই যে অ্যানালিস্টরা রয়েছে বা ব্রোকাররা রয়েছে তারা কিন্তু আগে ভাগেই অনেক কিছু অনুমান করে ফেলে এবং সেই বুঝে তারা শেয়ারে কেনা বেচাও করতে শুরু করে। তো সেরকমই এই যে অ্যানালিস্টরা রয়েছে তারা মনে করছে এই শেয়ারটা ভালো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখাবে, সেই কারণের জন্যই আজকের দিনে শেয়ারটাতে বড় জাম দেখা গেছে। এরপরে মিশ্র ধাতু নিগম লিমিটেড এই স্টকটা আজকের দিনে 7.5%-এর ওপরে বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? যদি দেখেন এই কোম্পানিটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড আরো একটি কোম্পানি এই যে হ্যাল বা হিন্দুস্তান এরোনটিক্স, এদের তরফ থেকে 600 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তবে এইখানেও আরো কিছু শিক্ষা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু শুরুর দিকে আরো বেশি বেড়েছিল। তো এই সময় এত বেশি কেন বেড়েছিল? দেখুন, আগেও বলেছি এই যে মার্কেট সেটা সবসময় এই রিপোর্টের উপরেই রিয়াক্ট করে, মানে সঙ্গে সঙ্গে যে রিপোর্ট বেরিয়ে যাবে তারপরেই সেরকম মার্কেটে বেচা কেনা শুরু হয়ে যায়। তো এই সময় মার্কেটে রিপোর্ট এসে গিয়েছিল এই যে টাকার পরিমাণ সেটা প্রায় 6,000 কোটি টাকা হতে চলেছে। তো তারপরে আবার সংশোধিত রিপোর্ট আসে যে এই টাকার পরিমাণ 6,000 কোটি নয়, মাত্র 600 কোটি। তো সেই কারণেই তারপরে সেই স্টকটা টপ লেভেল থেকে প্রায় 5%-এর কাছাকাছি পড়েও যায়। এর পরের কোম্পানি ইয়েস ব্যাংক লিমিটেড, এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন শুরুর দিকে একদম কনসোলিডেটেড মোডে চলছিল এবং প্রায় একটার পর একটা হঠাৎ করে বড় জাম দেখিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রায় 2 থেকে 2.5%-এর কাছাকাছি ওপর দিকে মুভ দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? এইখানে দেখতেই পাচ্ছেন এই যে জাপানের এসএমএফজি গ্রুপটা রয়েছে, এরা এই ইয়েস ব্যাংকে আরো $1.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে। এবং যদি দেখেন এই যে এসএমএফজি এই যে গ্রুপটা রয়েছে, এরা কিন্তু কিছুদিন আগেই এই ইয়েস ব্যাংকের প্রায় 20% স্টেক অধিগ্রহণ করেছিল, যেখানে স্টেট ব্যাংকের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার আরো 7খানা প্রাইভেট লেন্ডার এই যে এসএমএফজি এদেরকে ইয়েস ব্যাংকের শেয়ার বিক্রি করেছিল। তো এত বড় একটা গ্রুপ যখন এই শেয়ারটাতে এত বড় ইনভেস্টমেন্ট করতে চলেছে, মানে এই শেয়ারের যে ভবিষ্যৎ সেটা ভালো হতে পারে, মানে এই শেয়ারটাতে বড় মুভ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেই কারণের জন্যই এরকম ছোটখাটো ট্রেডিং শুরু হয়েছে। এরপরে যে শেয়ারগুলো পড়েছে সেগুলো একবার দেখবো। এই তেজস নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে 6.36% পড়েছে। এবং যদি কোম্পানির রেজাল্ট দেখেন সেটা কিন্তু খুবই খারাপ এসেছে। এই যে সেলস দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1563 কোটি, সেখান থেকে পড়ে হয়েছে 202 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 1907 কোটি। মানে এই যে সেলস সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খুবই খারাপ এসেছে। এবং যদি অপারেটিং প্রফিট দেখি সেটা তো এই কোয়ার্টারে মাইনাসে চলে গেছে। আর অপারেটিং প্রফিট মাইনাসে আসা মানেই এই যে নেট প্রফিট সেটাও মাইনাসে এসে যাবে। তো দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে নেট প্রফিট সেটা ছিল 77 কোটি টাকা, এই কোয়ার্টারে লসে এসে গেছে 194 কোটি লস দেখিয়েছে, এবং এর আগের কোয়ার্টারে 72 কোটি লস দেখিয়েছিল। মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি এই যে রেজাল্ট সেটা খুবই খারাপ। আর দেখুন এই যে রেজাল্ট এসেছে না, এতে কিন্তু এই স্টকটা আরো বেশি পড়তে পারতো। এই যে দেখতে পাচ্ছেন আজকের দিনে 6.36% পড়েছে, এটা আজকের দিনে 10%-এর বেশি পড়ে গেলে কিন্তু অবাক হতাম না, কারণ এই যে রেজাল্ট সেটা খুবই খারাপ। তাহলে এই স্টকটা আজকের দিনে মাত্র 6% কেন পড়লো? দেখুন, কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা মনে করছে এর পরের কোয়ার্টার গুলো থেকে তাদের যে এই রেজাল্ট সেটা ইমপ্রুভ করবে, কারণ কোম্পানিটা বিএসএনএল এর তরফ থেকে প্রায় 1,500 কোটি টাকার একটি অর্ডারও পেয়েছে। এবং যদি দেখেন এরা জাপানের কিছু গ্রুপের সঙ্গে পার্টনারশিপও করেছে। তো ম্যানেজমেন্টের এই কমেন্ট্রির পরেই এই স্টকটা কিছুটা হলেও কম পড়েছে। এরপরে দেখবো জেপি পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড, আজকের দিনে তো 9%-এর কাছাকাছি পড়েছে, এবং এর আগের দিনে যদি দেখেন তাহলে প্রায় 20%-এর কাছাকাছি বেড়েও ছিল। দেখুন, এইগুলো এই মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্ট পারপাস স্টক নয়, এইগুলো একেবারেই ট্রেডিং পারপাস স্টক। তো এই স্টকগুলোতে এরকম ছোটখাটো মুভ আসতেই থাকবে। এই যে জেপি গ্রুপ এটা কিন্তু একটা ব্যাংকরাপ্ট গ্রুপ, এবং এরকমই একটা কথা হচ্ছে যে আদানি গ্রুপ এই গ্রুপটাকে পুরোপুরিভাবে অ্যাকোয়ার করতে পারে। তো সেই কারণের জন্যই এই স্টকগুলোতে এরকম ট্রেডিং পারপাসে ছোটখাটো উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আনন্দ রাঠি অয়েল লিমিটেড, এই স্টকটা তো আজকের দিনে 3%-এর উপরে পড়েছে। এবং যদি দেখেন কোম্পানিটা তাদের রেজাল্ট পেশ করার পর আজকের পতনটাকে ধরে নিয়ে
17% কাছাকাছি রিটার্নও তৈরি করে দিয়েছে। তো এত বড় পারফরমেন্সের পর এরকম ছোটখাটো পতন কিন্তু লক্ষ্য করাই যায়। এর পরের কোম্পানি বিএসসি লিমিটেড, এই স্টকটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে যদি দেখেন এই 9:30 পৌনে 10টার পর থেকে নিচের দিকে অনেকটাই নেমেছিল, প্রায় যদি দেখেন 1.20% কাছাকাছি পড়েও গিয়েছিল, কিন্তু তারপর তো আবার আস্তে আস্তে রিকভারিও করে ফেলেছে এবং আজকের দিনে 3.71% বেড়েও গেছে। তো দেখুন এই যে জেন স্ট্রিট কেলেঙ্কারি হয়েছিল, তারপর সেবিজের নির্দেশ দিয়েছিল এই জেন স্ট্রিটকে প্রায় 4,840 কোটি টাকা একটা এসকিউ অ্যাকাউন্টে জমা করতে হবে। তো সেই যে জেন স্ট্রিট তারা সেই যে টাকা এসকিউ অ্যাকাউন্টে জমাও করে দিয়েছে এবং তারা সেবির কাছে ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং শুরুর জন্য অনুমতিও চেয়েছে। মানে এই ব্যাপারটা আস্তে আস্তে মিটে যাওয়ার দিকেই এগিয়ে চলেছে। তাহলে শুরুর দিকে এরকম পড়লো কেন? কারণ হিসেবে যদি দেখেন আজকে সকালেই এরকম একটা নিউজ এসেছিল যে বিএসসির বিল্ডিং তার মধ্যে বম রাখা আছে এবং 3টের সময় যেটা বাস্ট করতে পারে। তো তারপর এই যে বম্বিং স্কোয়াডের লোকজন তারা ওই বিএসসির মধ্যে আসে এবং তারা তদন্ত করে দেখে যে সেরকম কিছু সন্দেহজনক নেই। তো এরকম একটা বম থ্রেটের খবর আসার কারণেই শুরুর দিকে স্টকটা প্রায় 1 থেকে 1.5% কাছাকাছি পড়েও গিয়েছিল। এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, এই কোম্পানি যে Q1 রেজাল্ট সেটা তো খুবই খারাপ এসেছিল, তবে তা সত্ত্বেও যদি দেখেন গতকাল স্টকটা প্রায় 20%-এর কাছাকাছি বেড়েও গিয়েছিল। আর এই ধরনের ফান্ডামেন্টালি উইক স্টকগুলোতে এই ধরনের মুভমেন্ট কিন্তু লক্ষ্যও করা যায়। এবং যদি দেখেন গতকালই এই ওলা ইলেকট্রিক মোবিলিটি এতে একটা বড় ব্লক ডিলও হয়েছে এবং সেটার যে খবর সেটা মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। এবং যদি ব্লক ডিলের রেট দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্লক ডিল সেটা 44 টাকা 34 পয়সায় হয়েছে। তো সেই কারণের জন্যই স্টকটা 44 টাকার কাছাকাছি এসেই বন্ধ হয়েছে। এবং যদি দেখেন গতকাল প্রায় 4 কোটি শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে হাত বদলও হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই স্টকটাতে নিয়মিত ছোট বড় ব্লক ডিল কিন্তু হয়েই চলেছে। আর এত ঘন ঘন ব্লক ডিল হওয়া যে কোনো কোম্পানির জন্য কিন্তু পজিটিভ সিগন্যাল হতে পারে না। এরপরে অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড, এইটা প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। এবং টাটা টেকনোলজিস লিমিটেড, এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.20% বেড়েছে। তো এটা তো আলোচনা করেছিলাম কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা খুব একটা ভালো আসেনি এবং মার্কেটের যে এস্টিমেট সেটাকেও বিট করতে পারেনি। কোম্পানির যদি রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে সেলস সেটা ছিল 1269 কোটি টাকা, সেটা কমে হয়েছে 1244 কোটি। এবং এর আগের কোয়ার্টারে ছিল 1286 কোটি, সেটাও কমেছে। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই যে সেলস সেটা কমেছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাতেও কিন্তু খুব একটা বড় জাম দেখা যায়নি। দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে এই যে নেট প্রফিট সেটা ছিল 162 কোটি আর এই কোয়ার্টারে হয়েছে 170 কোটি। তো এই যে রেভিনিউ সেটা কমে গেলেও এই যে নেট প্রফিট সেটা কিভাবে বাড়লো দেখতে পাচ্ছেন এইখানে একটা বড় আদার ইনকাম যোগ হয়েছে। এই কোয়ার্টারে 68 কোটি টাকার একটা আদার্স ইনকাম যোগ হয়েছে এবং আগের বছর সেম কোয়ার্টারে এই যে আদার্স ইনকাম সেটা ছিল 63 কোটি, যেটা নর্মাল। আর এই যে আদার ইনকাম এটা কিন্তু প্রতি কোয়ার্টারে আসে না, এইগুলো মাঝে মাঝে এরকম একটা দুটো কোয়ার্টারে আসে, যেটার উপর কিন্তু মার্কেট নির্ভর করে না। তাহলে আজকের দিনে স্টকটা বাড়লো কেন? দেখুন যে কোনো কোম্পানি যখন কোয়ার্টারলি রেজাল্ট পেশ হয় তারপরে কোম্পানি তাদের যে ফিউচার আউটলুক বা ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলোও সামনে রাখে। তো কোম্পানি সেরকমই কিছু কথা বলেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি আশা করছে এই Q2 এ তারা আবার রিকভারি করে ফেলবে এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর শেষ দুটো কোয়ার্টারে এরা ভালো রেজাল্ট দেখাবে এবং টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এরা ডবল ডিজিট গ্রোথের আশাও করছে। তো কোম্পানির এই আউটলুকের কারণেই এই স্টকটা আজকের দিনে 2%-এর কাছাকাছি বেড়েছে। এরপর নিফটি 50-র মধ্যে যদি দেখেন তাহলে 35টা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং সেখানেই 15টা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে। এবং নিফটি 50-র মধ্যে যে কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করেছে এবং যেইগুলো খারাপ পারফর্ম করেছে সেগুলো একবার দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন হিরো মোটোকর্প এটা 4.95% বেড়েছে। তারপর বাজাজ অটো এটা বেড়েছে 2.81%। সান ফার্মা এটা 2.76% বেড়েছে। শ্রীরাম ফাইন্যান্স এটা বেড়েছে 2.5% এবং অ্যাপোলো হসপিটাল এটা 1.80% বেড়েছে। এবং পড়া শেয়ারের মধ্যে যদি দেখেন তাহলে তো প্রথমে এই এইচসিএল টেক এটাই থাকছে, এটা 3.26% পড়েছে। তারপর এসবিআই লাইফ এটা 1.5% পড়েছে। ইটার্নাল যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল এটা 1.37% পড়েছে। এইচডিএফসি লাইফ এটা 0.90% পড়েছে এবং কোটাক ব্যাংক এটা 0.71% পড়েছে। তো আজকের দিনে আরো কিছু কোম্পানি তাদের যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা সামনে রাখবে। তো পরের ভিডিওতে সেরকমই কিছু কোম্পানি নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।